এর আগের পর্বে আমরা সিরিয়ার অবস্থান এবং নবী রাসূলদের যুগ সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা নবী রাসূলদের যুগের পরবর্তী ইতিহাস, বর্তমান ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানব। প্রথম পর্ব এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে প্রথম পর্বটি আপনি দেখে আসতে পারেন। 1516 সালে উসমানীয় সুলতান প্রথম সেলিমের বাহিনী মামলুকদের পরাজিত করে সিরিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর প্রায় 4 শতাব্দী ধরে সিরিয়া উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। এই সময় দামেস্ক ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। দামেস্ক থেকে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় যাত্রাপথ মক্কার হজযাত্রার পথ পরিচালিত হতো। সিরিয়ার বিভিন্ন শহর তখন বাণিজ্য, ধর্ম ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে টিকেছিল। কিন্তু 19 শতকের শেষ দিকে উসমানীয় সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, আর ইউরোপীয় শক্তিগুলো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে থাকে। 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। উসমানীয় সাম্রাজ্য জার্মানির নেতৃত্বাধীন কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। অন্যদিকে ব্রিটেন ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে উসমানীয় নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করে। আরবদের মধ্যে উসমানীয় শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে উসমানীয় সাম্রাজ্যের পতন হয়। এর ফলে বহু শতাব্দীর উসমানীয় শাসনের অবসান ঘটে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে আঁকা হয়। সিরিয়ার ভবিষ্যতও এখন অনিশ্চিত হয়ে পড়ে। যুদ্ধের পর সিরিয়ার আরব জাতীয়তাবাদীরা একটি স্বাধীন আরব রাষ্ট্র প্রতিষ্ঠার আশা করছিল। 1920 সালে দামেস্কে ফয়সাল ইবন হুসাইন এর নেতৃত্বে একটি আরব রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা হয়, কিন্তু সেই স্বাধীনতা বেশিদিন স্থায়ী হয়নি। ফ্রান্স সিরিয়ার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর শুরু হয় সিরিয়ার ইতিহাসের নতুন অধ্যায়, ফরাসি ম্যান্ডেট। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনসের ম্যান্ডেট ব্যবস্থার অধীনে সিরিয়া ও লেবাননের প্রশাসনিক দায়িত্ব ফ্রান্সের হাতে চলে যায়। ফরাসি শাসনের বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ হয়। 1925 থেকে 1927 সালের মধ্যে সংগঠিত গ্রেট সিরিয়ান বিদ্রোহ ছিল ফরাসি শাসনের বিরুদ্ধে অন্যতম বড় আন্দোলন। বিদ্রোহ দমন করা হলেও সিরিয়ার স্বাধীনতার দাবি আরও শক্তিশালী হয়। দামেস্ক সহ বিভিন্ন শহরে জাতীয়তাবাদী আন্দোলন চলতে থাকে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত 1946 সালে ফরাসি সেনারা সিরিয়া থেকে প্রত্যাহার করে। সিরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু স্বাধীনতার পর দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারেনি। 1949 সালেই সিরিয়ায় একাধিক সামরিক অভ্যুত্থান দেখা যায়। পরবর্তী বছরগুলোতেও ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক সংঘাত এবং সামরিক হস্তক্ষেপ চলতে থাকে। 1958 সালে সিরিয়া ও মিশর একত্রিত হয়ে গঠন করে ইউনাইটেড আরব রিপাবলিক, অর্থাৎ সংযুক্ত আরব প্রজাতন্ত্র। এর প্রেসিডেন্ট হন মিশরের গামাল আবদেল নাসের, কিন্তু এই ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। 1961 সালে সিরিয়া এই ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। এরপর আবার সিরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের রাজনৈতিক পথ অনুসরণ করতে থাকে। 1963 সালে সিরিয়ায় একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি ক্ষমতার কেন্দ্রে উঠে আসে। বাথ মতাদর্শের মূল ধারণাগুলোর মধ্যে ছিল আরব জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং আরব বিশ্বের ঐক্যের ধারণা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ার রাজনীতিতে সামরিক ও নিরাপত্তা কাঠামোর প্রভাব আরও বাড়তে থাকে। তারপর 1974 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হাফেজ আল আসাদ ক্ষমতার শীর্ষে উঠে আসেন। 1971 সালে তিনি প্রেসিডেন্ট হন। এরপর প্রায় 3 দশক তিনি সিরিয়ার শাসক হিসেবে নিযুক্ত ছিলেন। তার শাসনামলে রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণ শক্তিশালী হয়। একদিকে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্রের শক্তি বাড়ানোর চেষ্টা করেন, অন্যদিকে তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের উপর কঠোর দমন-পীড়নের অভিযোগও ছিল। হাফেজ আল আসাদের শাসনামলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল হামা বিদ্রোহ। মুসলিম ব্রাদারহুড সহ সরকার বিরোধী বিভিন্ন শক্তির সঙ্গে সংঘাত তীব্র হয়ে ওঠে। 1982 সালে হামা শহরের বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়। এই ঘটনায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয় বলে বিভিন্ন গবেষণা ও ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ব্যাপক পার্থক্য রয়েছে। এই ঘটনা সিরিয়ান আধুনিক ইতিহাসে সরকারের কঠোর শাসনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
এরপর 2000 সালে হাফেজ আল আসাদ মারা গেলেন। তার ছেলে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন। অনেকে আশা করেছিলেন নতুন প্রজন্মের এই নেতা হয়তো রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করবেন। শুরুর দিকে কিছু সংস্কারের আশা দেখা গেলেও দ্রুতই রাজনৈতিক স্বাধীনতা ও বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। এদিকে দেশের অর্থনীতিতেও নানা সমস্যা তৈরি হচ্ছিল। বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক স্বাধীনতার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক বৈষম্য নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। 2010 সালের শেষ দিকে তিউনিসিয়া থেকে শুরু হয় একের পর এক সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে মিশর, লিবিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই ঘটনাকে ইতিহাসে বলা হয় আরব বসন্ত। 2011 সালে এর প্রভাব পৌঁছে যায় সিরিয়াতেও। 2011 সালের মার্চ মাসে দক্ষিণ সিরিয়ার দারা শহরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে বিক্ষোভকারীরা রাজনৈতিক সংস্কার, দুর্নীতি কমানো এবং স্বাধীনতার দাবি জানাচ্ছিল। কিন্তু সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দ্রুত তীব্র হয়ে ওঠে। বিক্ষোভের ওপর সরকারি দমন-পীড়নের অভিযোগের পর আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। এর পরেই 2011 সালের শেষের দিকে সিরিয়ায় সংঘাত আর শুধু রাজনৈতিক বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সরকারি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র বিরোধী গোষ্ঠী গড়ে ওঠে। একদিকে ছিল বাশার আল আসাদ সরকারের বাহিনী, অন্যদিকে ছিল বিভিন্ন বিরোধী ও বিদ্রোহী গোষ্ঠী। এরপর আরও একটি শক্তি দ্রুত সামনে আসে, ইসলামিক স্টেট বা ISIS। তারা সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। ফলে সিরিয়ার যুদ্ধ আরও জটিল হয়ে ওঠে। সিরিয়ার সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শুধু সিরিয়ার অভ্যন্তরীণ যুদ্ধ ছিল না। বিভিন্ন বিদেশি শক্তিও নিজেদের স্বার্থ নিরাপত্তার কারণে এই সংঘাতে জড়িয়ে পড়ে। রাশিয়া সিরিয়ার সরকারের প্রধান আন্তর্জাতিক মিত্র হয়ে ওঠে। ইরানও আসাদ সরকারকে সমর্থন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ISIS-এর বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং সিরিয়ার বিভিন্ন বিরোধী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে বিভিন্ন মাত্রায় সমর্থন দেয়। তুরস্ক সীমান্ত নিরাপত্তা, কুর্দি সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতির কারণে সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ে। ফলে সিরিয়ার যুদ্ধ একটি আন্তর্জাতিক সংঘাতে পরিণত হয়। এই দীর্ঘ সংঘাতের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। লক্ষ লক্ষ মানুষ নিহত বা আহত হয়েছে। কোটি মানুষের মতো নয়, বরং মিলিয়ন সংখ্যক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অনেকে সিরিয়ার ভেতরে বাস্তুচ্যুত হয়েছে, আবার অনেকে তুরস্ক, লেবানন, জর্ডান, ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিয়েছে। অসংখ্য বাড়িঘর, হাসপাতাল, স্কুল, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রজন্ম যুদ্ধের মধ্যে বড় হয়েছে। 2010-এর দশকের মাঝামাঝি সময়ে সিরিয়ার বিভিন্ন অংশ বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে ছিল। সরকারি বাহিনী একদিকে, বিভিন্ন বিরোধী গোষ্ঠী অন্যদিকে। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর প্রভাব আর ISIS-এর এক সময় বিশাল এলাকা নিয়ন্ত্রণ করলেও পরে তাদের অধিকাংশ ভূখণ্ড হারায়। রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পর আসাদ সরকারের অবস্থান আরও শক্তিশালী হয়। ধীরে ধীরে সরকার দেশের বড় অংশের উপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কিন্তু সিরিয়ার ইতিহাস এখানেই শেষ হয়ে যায়নি, কারণ 2011 সালে যে যুদ্ধ শুরু হয়েছিল তার রাজনৈতিক ও মানবিক প্রভাব বহু বছর ধরে চলতে থাকে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে, অসংখ্য মানুষ উদ্বাস্ত হয়ে পড়ে, আর সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন থেকে যায়। তবে সিরিয়ার ইতিহাসে এরপর আরও একটি বড় পরিবর্তন আসে, যা দেশটির আধুনিক রাজনৈতিক ইতিহাসকে আরও নতুন দিকে নিয়ে যায়। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার সংঘাত একসময় বিশ্বের সবচেয়ে জটিল যুদ্ধগুলোর একটিতে পরিণত হয়ে যায়। সরকারি বাহিনী, বিভিন্ন বিরোধী গোষ্ঠী, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এবং ইসলামিক স্টেট বিভিন্ন পক্ষ নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লড়াই করছিল। রাশিয়া ও ইরান বাশার আল আসাদ সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মূলত ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং সিরিয়ার কিছু স্থানীয় বাহিনীকে সমর্থন করে। বছরের পর বছর যুদ্ধ চললেও 2018 সালের পর আসাদ সরকার দেশের বড় অংশের উপর আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। দামেস্ক সহ সিরিয়ার প্রধান শহরগুলোর বেশিরভাগই সরকারের নিয়ন্ত্রণে ছিল। অনেকের মনে হচ্ছিল আসাদ হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, কিন্তু 2024 সালের শেষ দিকে পরিস্থিতি হঠাৎ বদলে যায়।
2024 সালের নভেম্বরের শেষ দিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি বড় অভিযান শুরু হয়। এই অভিযান নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতৃত্বাধীন জোট। মাত্র কয়েকদিনের মধ্যে তারা গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে দ্রুত অগ্রসর হতে থাকে। আলেপ্পো, হামা ও হোমসের মতো গুরুত্বপূর্ণ শহর একের পর এক সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপর বিদ্রোহী বাহিনী রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। সিরিয়ার সরকারি বাহিনী প্রতিরোধ দ্রুত ভেঙে পড়তে থাকে। তারপর চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন, সিরিয়ার আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। 8 ডিসেম্বর 2024 বিদ্রোহী বাহিনী দামেস্কে প্রবেশ করে। বাশার আল আসাদের প্রায় 24 বছরের প্রেসিডেন্ট শাসনের অবসান ঘটে। এর মাধ্যমে তার বাবা হাফেজ আল আসাদের সময় থেকে চলে আসা আসাদ পরিবারের 5 দশকেরও বেশি সময়ের শাসনের সমাপ্তি ঘটে। বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান এবং পরে সেখানে আশ্রয় গ্রহণ করেন। দামেস্কের রাস্তায় তখন বহু মানুষ বেরিয়ে আসে। কারো কাছে এটি ছিল দীর্ঘ স্বৈরা শাসনের অবসান, আবার অন্যদের কাছে সামনে থাকা ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। কারণ সরকার পতন মানেই একটি দেশের সব সমস্যা শেষ হয়ে যায় না। আসাদ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়ে ওঠেন আহমদ আল শারা। তিনি আগে HTS এর নেতা ছিলেন। 2025 সালের জানুয়ারিতে তাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এটি কোনো সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার ঘটনা ছিল না। এটি ছিল যুদ্ধ পরবর্তী একটি অন্তর্বর্তী রাজনৈতিক ব্যবস্থা। নতুন নেতৃত্বের সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল কিভাবে এত বছর ধরে বিভক্ত একটি দেশকে আবার একটি রাষ্ট্রের অধীনে আনা যাবে। তারপর 2025 সালের মার্চে সিরিয়ায় একটি নতুন সাংবিধানিক ঘোষণা কার্যকর করা হয়। এতে দেশটির অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজনৈতিক কাঠামো নির্ধারণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী এই পরিবর্তনের সময়কাল কয়েক বছর ধরে চলবে এবং পরবর্তীতে একটি স্থায়ী সংবিধান ও জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নতুন ব্যবস্থায় প্রেসিডেন্টের হাতে ব্যাপক ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া নিয়ে সমালোচনাও রয়েছে। অর্থাৎ আসাদ সরকারের পতনের পর সিরিয়া গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এমনটা বলা এখনই সঠিক হবে না। দেশটি এখনও একটি রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আসাদ সরকারের পতনের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দেশের বিভিন্ন অঞ্চলের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF এর গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। কেন্দ্রীয় সরকার এবং SDF এর মধ্যে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামরিক কাঠামো নিয়ে আলোচনা চলতে থাকে। 2026 সালেও এই প্রশ্ন পুরোপুরি সমাধান হয়নি এবং বিভিন্ন সময়ে সংঘর্ষ ও নতুন চুক্তির প্রয়োজন দেখা দিয়েছে। যুদ্ধ শেষ হলেও সহিংসতা পুরোপুরি শেষ হয়নি। অনেকেই মনে করতে পারেন আসাদ সরকারের পতনের সঙ্গে সিরিয়া যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন, এটি আরও জটিল। আসাদ সরকারের পতনের পর বিভিন্ন অঞ্চলে সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনা দেখা গেছে। 2025 সালে আলাউই ও দ্রুজ সম্প্রদায়ের বেসামরিক মানুষকে ঘিরে গুরুতর সহিংসা ঘটনা ঘটে। এসব ঘটনা নতুন সরকারের সামনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি তৈরি করে। নতুন সিরিয়া কি সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হতে পারবে? যুদ্ধ সিরিয়ার অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অনেক শহরের বাড়িঘর, রাস্তা, হাসপাতাল, স্কুল এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাই নতুন সরকারের সামনে শুধু রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন নয়, দেশের অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন বিশাল চ্যালেঞ্জ। আসাদ সরকারের পতনের ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যেও বড় পরিবর্তন আসে। বাশার আল আসাদ ছিলেন রাশিয়া ও ইরানের গুরুত্বপূর্ণ মিত্র। রাশিয়া বহু বছর ধরে আসাদ সরকারকে সামরিক সহযোগিতা দিয়েছিলেন। ইরান ও সিরিয়ায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক প্রভাব বজায় রেখেছিল।
কিন্তু আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এই পুরনো শক্তির প্রভাব নতুনভাবে পরিবর্তিত হতে শুরু করে। রাশিয়ার সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলো ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সিরিয়ার নতুন সরকারের সামনে আরেকটি বড় প্রশ্ন, আসাদ আমলের অপরাধের বিচার কিভাবে হবে। 2026 সালের 11 আগস্ট সিরিয়ার একটি আদালত বাশার আল আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, নির্বিচার গ্রেপ্তার এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার ভাই মাহের আল আসাদ এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবও এই মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন। তবে বাশার আল আসাদ সিরিয়ার বাইরে রাশিয়ায় থাকায় এই রায় বাস্তবে কিভাবে কার্যকর হবে তা অনিশ্চিত। এই বিচার সিরিয়ার নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ হলেও ন্যায় বিচার ও আইনি প্রক্রিয়ার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সব কিছু পিছনে ফেলে দিয়ে একটা প্রশ্ন সকলের মনে আজও জেগে ওঠে, আজকের সিরিয়া কেমন? আজকের সিরিয়া তাই এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে দীর্ঘ আসাদ শাসনের অবসান হয়েছে, অন্যদিকে দেশ এখনও রাজনৈতিক রূপান্তর, নিরাপত্তা, অর্থনৈতিক সংকট এবং পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। নতুন সরকার একটি ঐক্যবদ্ধ সিরিয়া করার চেষ্টা করছে, কিন্তু দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় এবং রাজনৈতিক শক্তিকে একই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আসা সহজ নয়। সিরিয়ার পুরো ইতিহাস থেকে আমরা কি পেলাম? সিরিয়ার গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে, প্রাচীন সভ্যতা থেকে রোমান ও বাইজেন্টাইন যুগ, তারপর ইসলামের আগমন, দামেস্কে মুসলিম বিজয়, উমাইয়া খিলাফতের রাজধানী হিসেবে দামেস্কের উত্থান, এরপর আইয়ুবী, মামলুক ও উসমানীয় শাসন, প্রথম বিশ্বযুদ্ধের পর ফরাসি ম্যান্ডেট, 1946 সালে স্বাধীনতা, সামরিক অভ্যুত্থান, বাথ পার্টির উত্থান, হাফেজ আল আসাদের দীর্ঘ শাসন, তারপর বাশার আল আসাদের দীর্ঘ শাসন, 2011 সালের আন্দোলন, প্রায় 13 বছরের বিধ্বংসী গৃহযুদ্ধ, আর শেষ পর্যন্ত 8 ডিসেম্বর 2024 সালে আসাদ সরকারের পতন। কিন্তু সিরিয়ার ইতিহাসের এই অধ্যায়ও এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নটি এখন, নতুন সিরিয়া কেমন হবে? একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক ব্যবস্থা, নাকি আবার নতুন কোনো সংঘাত? তার উত্তর দেবে আগামী দিনে সিরিয়ার মানুষ এবং ইতিহাস। একজন যোগ্য শাসক যতদিন পর্যন্ত সিরিয়ার হাল ধরতে পারবে না, ততদিন পর্যন্ত সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে না এবং সিরিয়ার মানুষদের জীবনমান উন্নত হবে না।